স্বাগত রেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। আবারও রক্তাক্ত বইমেলা প্রাঙ্গণ, এবারের শিকার অভিজিৎ রায়। 11 বছর আগে এই দিনে হুমায়ুন আজাদ একইভাবে হামলার শিকার হন। এছাড়া ব্লগার রাজীব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল ইসলাম লিলনকে একই কায়দায় হত্যা করা হয়। সবগুলো হত্যাকাণ্ডের ধরন একই, অস্ত্রও এক। মৌলবাদী জঙ্গি গোষ্ঠী বারবারই আঘাত হানছে মুক্ত চিন্তার ধারকদের, কিন্তু এভাবে কি মুক্ত চিন্তার কণ্ঠরোধ করা সম্ভব? বিষয়গুলো নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন চ্যানেল 71-এর বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা, আছেন আইন সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান লিটন এবং ব্লগার, লেখক ও সাংবাদিক আরিফ জেফরি। স্বাগত আপনাদের। 11 বছর আগে আমরা দেখেছি বইমেলায় একইভাবে হামলার শিকার হন হুমায়ুন আজাদ, এবং এই দিনে কাছাকাছি সময়ে 11 বছর পর আমরা দেখলাম একই কায়দায় নিহত হতে অভিজিৎ রায়কে। এতগুলো মানুষ বইমেলায়, লোকারণ্য, পুলিশ, নিরাপত্তা, তারপরেও একইভাবে কেন হচ্ছে এসব হত্যাকাণ্ড? কেন হচ্ছে এটা তো বোঝা যায়, এবং আমার জন্য সাংবাদিক হিসাবে খুবই পেইনফুল যে 11 বছর আগে হুমায়ুন আজাদের ঘটনা আমি যেভাবে জেনেছিলাম এবং যেভাবে ব্রেকিং নিউজ আমাকে দিতে হয়েছিল, অভিজিতের ঘটনাও সেইভাবে। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন কেন হচ্ছে, এটা খুব সাদাসিধে উত্তর এটাই যে বাংলাদেশে কোনো একটি গোষ্ঠী দাঁড়িয়ে গেছে যারা মুক্ত চিন্তা, মুক্ত কথা বলা সংস্কৃতিটাকে আসলে এখানেই শেষ করে দিতে চায়। বাংলাদেশকে একটা অন্ধকার যুগে আবার ফিরিয়ে নিয়ে যেতে চায়। 2005 সালে আমি আপনাকে বলি, একটা বই লেখা হয়েছিল, বাংলাদেশ দি নেক্সট আফগানিস্তান। লিখেছিলেন ভারতের দৈনিক আজকাল পত্রিকার সম্পাদক হিরণময় কার্লেকার। এই বইটা যদি আপনি দেখেন, সেই সময় আলোড়ন তুলেছিল সাউথ এশিয়াতে, এবং তিনি সেখানে দেখিয়েছেন একের পর এক যে বাংলাদেশ কিভাবে ধীরে ধীরে আফগানিস্তানের যে মৌলবাদী সংস্কৃতিটা আছে যারা, এবং একই সাথে পাকিস্তানে যে ধরনের গোষ্ঠীরা কাজ করছে, আজকে আমরা সারা পৃথিবী যে আইএস এবং আল কায়দার যে ধরনের অপারেশন দেখি, সেরকম একটা গ্রুপ বাংলাদেশে ধীরে ধীরে তৈরি হবে। এটি তো গেল একদিক। আমি আরেকটা দিকের কথা বলছি যে নিরাপত্তা বাহিনীর, সেটাই বলছি যে ওনার ওই বইতে আছে, ওনার সেই বইতে আছে যে শুধু নিরাপত্তা বাহিনী দিয়ে, শুধু পুলিশ কিংবা সিকিউরিটি ফোর্স দিয়ে এই বাহিনীকে আসলে যারা এইভাবে তৈরি হচ্ছে তাদেরকে মোকাবেলা করা যাবে না। পাকিস্তানে আপনি দেখেন অল আউট মিলিটারি অপারেশন হওয়ার পরেও কিন্তু এটা বন্ধ হয়নি। সুতরাং এইখানে সমাজের জেগে ওঠার বিষয়টা আছে, সেইটা আমরা কাজ করতে পারছি কিনা। আরেকটা হলো যে হুমায়ুন আজাদের ঘটনার পর দেখেন ব্লগার রাজীবকে হত্যা করা হলো, সেটারও কিন্তু কোনো কুল কিনারা হয়নি। বরং ব্লগার রাজীবকে যিনি জানাজা পড়িয়েছিলেন, সেই মৌলানাকে যে ফারাবি হত্যার হুমকি দিল, তাকে কিন্তু পরবর্তীতে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। এবং আপনি যদি ফেসবুকে যান দেখবেন ফারাবির টাইমলাইনে আছে সে অভিজিৎকে হত্যার হুমকি দিচ্ছে। সুতরাং সেই ফারাবি কিন্তু ধরা পড়ে নেই। সুতরাং বিচারহীনতার যে একটা সংস্কৃতি গড়ে উঠেছে আমাদের এখানে, যে কোনো কিছুকে মেনে নেওয়ার যে একটা সংস্কৃতি ঘটেছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো কোনো নাগরিক সদস্য যেটা বলছেন, এটা করতে গেল কেন, ওইটা করতে গেলে ওগুলো না করলেই তো ভালো হতো, এই যে এরকম একটা বক্তব্য যে আসছে আমাদের ভিতর থেকে, এবং আমরা যে মেনে নিচ্ছি এটা একটার পর একটা। আজকে দেখেন অভিজিৎ মারা গেল, আজকের বাংলাদেশের যদি সামাজিক মাধ্যমে রিয়াকশনগুলো দেখেন, প্রচুর রিয়াকশন আপনি পাবেন। তারা বলছে যে ধর্মের বিরুদ্ধে কেন লিখতে গেল, অনেক এনলাইটেন পারসন। এবং আমার মনে হয় যে এই জায়গাটাই যে আমরা যাচ্ছি, এইটাই কিন্তু বড় ধরনের একটা প্রশ্রয় তৈরি করছে হত্যাকারীদেরকে, এবং আমরা বিচারহীনতার দিকে নিয়ে যাচ্ছি, এবং আমরা মেনে নিচ্ছি পুরো জায়গাটাকে। আমরা মনে করছি মুক্তমনা কিংবা মুক্তমনা মানুষজন আর একটু সেন্সিবল কেন হয় না, কেন তারা ধর্মকে। আমি একটু আগে আসার আগে ফেসবুকে দেখে আসলাম একজন খুবই নামকরা ফেসবুকে, যাকে সবসময় বিচরণ করতে দেখি, তিনি বলেছেন, আমি জীবনে দুটো প্রতিজ্ঞা করেছিলাম 10 বছর আগে, ধর্মের পক্ষে বা বিপক্ষে কিছু লিখবো না। মানেটা কি? অভিজিৎ কি ধর্মের বিপক্ষে লিখেছিল বা শুধু ইসলাম ধর্মের বিরুদ্ধে লিখেছিল? বিষয়টা তো তা নয়। একটা বিজ্ঞানসম্মত যুক্তির জায়গায় আপনি যুক্তি দিয়ে খণ্ডন করতে পারেন না, আপনি তাকে হত্যার জায়গাটা বেছে নিচ্ছেন, হত্যার উপায়টা বেছে নিচ্ছেন। এবং এইটা পুলিশকে সক্রিয় হতে হবে, এই হত্যাকারীদেরকে বের করতে হবে, এবং ওখানে ছবি, ওখানে দেখেন একটা বড় ঘটনা ওখানে সিসিটিভির আওতায়, তাহলে নিশ্চয়ই ফুটেজটাকে আমাদের চেক করতে হবে। সবচেয়ে বড় যে বিষয়টা, যে অভিজিতের স্ত্রী সে রক্তাক্ত শরীর নিয়ে আহ্বান জানাচ্ছে মানুষকে, এতগুলো মানুষের সামনে এই ঘটনা কিন্তু কেউ কিন্তু এগিয়ে আসে, তাহলে মানুষের চেতনার জায়গাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নূর খান, আমরা যেটা শুরুতেই বলছিলাম যে অধ্যাপক হুমায়ুন আজাদ, ব্লগার রাজীব, শফিউল আলম লিলন, ব্লগার আশরাফুল আলম, আসিফ মহিউদ্দিন এবং নুরুল ইসলাম ফারুকী, অনেকগুলো নাম, প্রত্যেকের উপর হামলা হয়েছে, এদের অনেককেই হত্যা করা হয়েছে এবং একই কায়দায়। হত্যার ধরন, অস্ত্র সব এক।
এবং ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে এগুলো মানুষ হত্যায় দক্ষ হাতের কাজ, এরকম উল্লেখ করা হয়েছে। তো এই যে একটা মিল এবং একটা প্যাটার্ন আছে, এই সম্পর্কে আপনার দৃষ্টি একটু চাচ্ছি। শুধু প্যাটার্ন এক না, কারণটাও সম্ভবত এক। মানে তারা যে কারণে এই ঘটনাটি ঘটিয়েছে সে কারণটিও এক। এবং আমার যে জায়গাটা, আমি আসলে এই কাজগুলো করতে যাই, যে মানে এই ধরনের খোঁজ খবর রাখা বা পর্যবেক্ষণ করতে যাই, আমার কাছে যেটা মনে হয়েছে, একটা হচ্ছে যে মুক্ত মনের কথা বলি, অসাম্প্রদায়িকতার কথা বলি বা যেভাবেই বলি, আমরা যখন কোনো বিষয় নিয়ে কোনো মত প্রকাশ করি, সেই মতটি শুধু একটি গোষ্ঠী সাপোর্ট করে না, এটা ঠিক না। আপনি দেখেন, মত প্রকাশের জন্য রাষ্ট্র পর্যন্ত ক্ষুব্ধ হয়ে যায়। ফলে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে রাষ্ট্র এবং রাষ্ট্রের বাইরের কোনো শক্তি যখন সংকুচিত করতে চায়, তখনই এই ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পাই। যেমন ধরেন, এখন যদি প্রশ্নটা আসে যে এই ধরনের ঘটনা প্রতিরোধের উপায়টা কি, যদি আমরা এইভাবে ধরি, একটা হচ্ছে আপনি যদি গণতন্ত্রকে স্বাভাবিকভাবে চলতে দেন, সবার কথা বলার অধিকারটাকে যদি মানে স্বীকৃত হয় সব মহল থেকে, এবং যদি অসাম্প্রদায়িক সমাজ গঠনের চেষ্টা করেন সার্বিকভাবে, শুধুমাত্র মুখে না, একেবারে সব দিক বিবেচনা করে যদি ওই জায়গাটিতে কাজ করেন, তাহলে কি যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে যে সমাজ ব্যবস্থার মধ্যে মানুষ এই জিনিসগুলোকে ধারণ করতে পারবে, গণতন্ত্রকে ধারণ করবে, অসাম্প্রদায়িক হবে, এবং তারা নিজেরাই এই বিষয়গুলো প্রতিরোধ করতে পারবে, বা তারা এই বিষয়গুলো, এই ধরনের আক্রমণ, আজকে যে জায়গাটা আসছে যে কোনো মানুষকে পায়নি, যখন মৃত্যুবৎ অবস্থায় পড়েছিল একটি মানুষ এগিয়ে আসেনি, এটা কিন্তু একটা স্বাধীন, মাত্র মানে 40 বছর আগে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করা একটি দেশের নাগরিকরা এরকম একটি অবস্থায় এগিয়ে আসবে না, এটি একটি মাত্র কারণে এই জিনিসটা হয়েছে, সেটা হচ্ছে নীতিহীন রাজনৈতিক চর্চার কারণে। এবং নীতিহীন রাজনৈতিক চর্চা আজকে এই ধরনের আদর্শবিহীন বিষয়টাকে চ্যালেঞ্জ করতে পারছে না। রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মজুদ ছিলেন, সাধারণ মানুষ। আমি কিন্তু আবারও বলছি যে আজকে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, সেই ঘটনা ঘটানোর যে মানসিকতা, সেই মানসিকতা সমাজের সর্বস্তরে বিরাজমান। আমরা যদি এটিকে ধরে নেই যে একটি 50 জন বা 10 জনের একটি গ্রুপ বা 500 লোক এইটাই বিশ্বাস করে, আমি এটা মনে করি না। কারণ আমি এই যে আজকে যাদের নামগুলো আসছে, ধরেন যে উগ্রপন্থায় যারা এই ব্যবস্থাগুলো নেয়, ধর্মকে ব্যবহার করে, সেরকম কোনো শক্তি যদি এই ঘটনার সাথে যুক্ত হয়ে থাকে, আমার ধারণা, এখন পর্যন্ত আমি নিশ্চিত করে বলবো না, তবে আমার ধারণা সেরকম কোনো গোষ্ঠী এটার সাথে যুক্ত। এবং আনসারুল্লাহ বাংলা টিম, তারা যে কাজটি আনসারুল্লাহ বাংলা টিম, সেই টিমটি দীর্ঘদিন ধরে কাজ করছিল বাংলাদেশে, এবং তাদের বক্তব্য ইন্টারনেটে পাওয়া যাচ্ছিল, এবং তাদের ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ হয়নি যতক্ষণ পর্যন্ত না জসিমউদ্দিন রাহমানি গ্রেপ্তার না হলো। এবং সেও গ্রেপ্তার ঢাকায় বসিলা মাদ্রাসা থেকে কিন্তু হয়নি, সে গ্রেপ্তার হয়েছে তার গ্রামে যে একটা বৈঠক করতেছিল, সেখানে কিছু মানুষ যে পুলিশকে খবর দিয়েছে, পুলিশ মানে দুর্ঘটনাবশ মানে হঠাৎ করে তাকে থানায় নিয়ে আসছে, তখনও তারা জানে না কাকে নিয়ে আসছে। পরবর্তীতে ধরেন সংবাদকর্মীদের একটা সহযোগিতার কারণে হয়তো পুলিশ বিষয়টি বুঝতে পেরেছিল যে ঘটনাটা এই পর্যায়ে, তারপর তাকে গ্রেপ্তার করা হয়। এবং তার বক্তৃতা, বিবৃতি, তার পুস্তিকাগুলো যদি বিশ্লেষণ করা যায়, তাহলে এইটার ভয়াবহতা সম্পর্কে রাষ্ট্র এবং আমরা অনেক কিছু জানতে পারতাম। অবশ্যই। আরিফ জেফরিক, আমি ইশতিয়াক ভাইয়ের কথা প্রসঙ্গে আপনার কাছে যাই। এই ঘটনার পর আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, ব্লগে নিন্দার ঝড়, এবং সবাই স্তম্ভিত, শোকাবহিত, নানা রকম প্রতিক্রিয়া। কিন্তু তার পাশাপাশি লক্ষণীয় বিষয় হচ্ছে একটা বড় অংশ কিন্তু এই হত্যাকাণ্ডকে সমর্থন করে নানা রকম কথা বলেছে, এবং তাদের সংখ্যাও খুব কম না। এই যে একটা বৈপরীত্য চলছে আমাদের মধ্যে, আপনি কি মনে করেন যে এটাও তাদের জন্য একটা বড় সাপোর্ট, যে এতগুলো মানুষ যে তাদের? হ্যাঁ, মানে
গোটা ব্যাপারটা আপনি যদি দেখেন, যেমন ধরুন অভিজিৎ রায় যেভাবে লিখতেন, আমার সাথেও কিন্তু ফেসবুকে তার অনেক দ্বিমত হয়েছে এবং খুব ওপেন বিতর্ক হয়েছে স্পেসিফিক ধর্ম ইস্যু এবং এইসব ইস্যুগুলোতে। তার সাথে আমার মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু সেই স্পেসটুকু তিনি যতক্ষণ না খুব উগ্র অশালীন আচরণ করছেন, তার সাথে তো আমার গালাগালির পর্যায়ে যাওয়ার প্রয়োজন ছিল না, এবং সেটা হয়নি। উনি আমার বিরুদ্ধে লিখেছেন, আমিও তার বিরুদ্ধে লিখেছি, কিন্তু সেটা ধারণ করার একটা জায়গা আমাদের ছিল। এই জায়গাটা সমস্যা হচ্ছে আমাদের গোটা সমাজে, দেখবেন যেটা বলেছেন, এটা হচ্ছে গোটা সমাজের সমস্যা। আপনি ফেসবুক তো আলাদা দুনিয়া না, এখানে এই ধরনের লোক বেশি যারা মনে করে বললো কেন মার্চে ভালো হয়েছে। এবং এটা যে শুধু অভিজিতের বেলা তা কিন্তু না, আপনি দেখবেন যে আমরা যারা প্রগতিশীল দাবি করি, আমরা ক্রস ফায়ারে 2টা লোক মারা গেলে আমরা খুব খুশি হই, নিশ্চয়ই কোনো একটা গ্যাঞ্জাম ছিল, নাহলে মারবে কেন, কারণ এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ। আবার উল্টা দিকে কি হচ্ছে, আমার মানে একটা প্রগতিশীল লোক যাকে আমরা মনে করি মারলে আমরা ক্ষুব্ধ হচ্ছি, আবার পেট্রোল বোমা মারছে আরেকটা বাহিনী, দেখবেন বলবে হ্যাঁ মারবেই তো, দেশে এইটা নাই ওইটা নাই সমস্যা। কিন্তু মানে যে বাসের উপরে মারছে সেই জনগণ তো এটার জন্য দায়ী না, আপনার যে সমস্যা হোক। আমরা নিজের পক্ষের বাইরের প্রত্যেকটা মৃত্যুকে মানসিকভাবে সমর্থন করা শিখে গেছি, এইটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক একটা ব্যাপার, এবং এই ধারাবাহিকতাই আপনি ফেসবুকে দেখছেন। আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, যেটা নিয়ে শুরুতেই কথা বলছিলাম, 11 বছর আগে হুমায়ুন আজাদকে একইভাবে হত্যা করা হয়েছে এবং একই জায়গায়। কালকে আমরা একই জায়গায়, কাছাকাছি জায়গাতেই কালকেও একই ঘটনা প্রত্যক্ষ করলাম। আমরা জানি যে একটা আন্দোলন চলছে, অবরোধ চলছে, হরতাল চলছে, তার মধ্যে বইমেলার কিন্তু শুরুর দিন থেকে আমরা খবর পাচ্ছিলাম বিশ্ববিদ্যালয় এলাকায়, বইমেলার কাছাকাছি এলাকায় পটকা ফুটছে, ককটেল ফুটছে। তো এই যখন পরিস্থিতি, তখন কি নিরাপত্তা আরো জোরদার করা, বা যেহেতু আমাদের অতীত ঘটনা আছে বইমেলায় এই ধরনের হামলা হওয়ার, আপনি কি মনে করেন যে ওই দিকটাতে ঠিকভাবে নজর দেওয়া হয়েছিল? নিরাপত্তা মানে কি, আপনি ওইখানে যে পুলিশগুলো আছে, আপনি সাংবাদিক পাঠান, আপনি দেখবেন ওদের কাজ হচ্ছে হকারদের কাছ থেকে, আপনি জানেন, আমি এখন মিডিয়া বললে আমার নামে মামলা হবে, আপনি দেখবেন তাদের মূল কাজটাই হচ্ছে এই হকারকে উঠতে দিবে, ওকে বসতে দিবে, কেন দিবে এটা আমরা সবাই জানি। এর বাইরে তারা কি নিরাপত্তা দিচ্ছে, কাকে নিরাপত্তা দিচ্ছে আমি তো কোথাও দেখি নাই। আপনি নারী লাঞ্ছনা হয়েছে 14 তারিখে 13 তারিখে বইমেলায় জঘন্যভাবে, আপনি কোথাও দেখেছেন সেটা নিরাপত্তা? আমি এই হত্যাকাণ্ডটা আলাদাভাবে যদি আমি ধরি, ওইখানে কার নিরাপত্তা আছে? আমি তো কোথাও নিরাপত্তা দেখি না। গতকালকে যখন অভিজিৎ রায়কে নিয়ে তার সতীর্থরা হাসপাতালে গেছেন, টানা ককটেল বিস্ফোরণ হয়েছে ঢাকা মেডিকেল কলেজের গেটে, একের পর এক। সেই সময় যখন বন্যাকে আইসিইউ থেকে বের করা এই অপারেশন থিয়েটার থেকে বের করা হচ্ছে, একসাথে 7টা ককটেল প্রত্যেক মিনিটের ব্যবধানে করা হয়েছে। এর আগে পিছিয়ে মিলে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ওইখানে বিভিন্ন সময় ককটেল বিস্ফোরণ হয়েছে। 2.5 ঘন্টা ওইখানে ককটেল বিস্ফোরণ হয়েছে, কে করেছে, কারা করেছে আপনি জানেন না, আপনি বলবেন এটা নিরাপত্তা দিচ্ছেন। এই কি কোন নিরাপত্তা? আমরা একটা বিরতি নিয়ে আসছি, বিরতির পর আরো আলোচনা হবে। নিচে একটা বিরতি, সাথেই থাকুন।